কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই উৎসবের শুরু হয় পয়লা বৈশাখ থেকে, শেষ হয় চৈত্র সংক্রান্তিতে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র সংক্রান্তিতে পালিত হয়ে থাকে চড়ক পুজো। এটি মূলত বাঙালি হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি লোকোৎসব। চৈত্র সংক্রান্তিতে গাজন সন্ন্যাসীরা বর্ষিতে বাণ বিদ্ধ হয়ে মূলত এই উৎসবটি করে থাকেন। তবে এই চড়ক পুজো কবে থেকে কিভাবে শুরু হয়েছিল তা জানেন? কি রয়েছে এই পুজোর আসল নিয়ম? চড়ক পুজো আসলে কি? কোন কোন স্থানে বাংলায় কিভাবে চড়ক পুজো পালিত হয় তা জানেন কি? বন্ধুরা, চড়ক পুজোর সম্পূর্ণ ইতিহাস জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। চড়ক পূজা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি লোকোৎসব। বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বা চৈত্রের শেষ দিনে এই পূজা অনুষ্ঠিত হয় এবং বৈশাখের প্রথম 2-3 দিন ব্যাপী চড়ক পূজার উৎসব চলে। এটি চৈত্র মাসে পালিত হিন্দু দেবতা ভগবান শিবের গাজন উৎসবের একটি বিশেষ অঙ্গ। এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলা বসে, যা চড়ক সংক্রান্তির মেলা নামেই অভিহিত হয়। লিঙ্গ পুরাণ, বৃহৎ ধর্ম পুরাণ এবং ব্রহ্ম বৈবর্ত পুরাণে চৈত্র মাসে শিবের আরাধনা প্রসঙ্গে নৃত্য গীতাদি উৎসবের উল্লেখ থাকলেও চড়ক পূজার কোনো উল্লেখ নেই। পূর্ণ পঞ্চদশ-ষোড়শ শতাব্দীতে রচিত গোবিন্দানন্দের বর্ষক্রিয়া কৌমুদী ও রঘুনন্দনের তিথিতত্ত্বেও এই পূজার উল্লেখ পাওয়া যায় না। তবে পাশুপত সম্প্রদায়ের মধ্যে প্রাচীনকালে এই উৎসব অধিক প্রচলিত ছিল। উচ্চস্তরের লোকেদের মধ্যে এই অনুষ্ঠানের প্রচলন খুব প্রাচীন নয়। জনশ্রুতি রয়েছে 1485 খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা এই পূজাটি প্রথম শুরু করেন। চড়ক পূজারই একটি বিশেষ অঙ্গের নাম হলো নীল পূজা বা নীল ষষ্ঠী, যেটি সনাতন বঙ্গীয়দের এক লোকোৎসব, যা মূলত নীল নীলাবতী বা শিব দুর্গার বিবাহ উৎসব হিসেবে পরিচিত। বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় নিরোগ সুস্থ জীবন কামনা করে নীল ষষ্ঠী ব্রত পালন করে সাধারণত চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিনে নীল পূজা অনুষ্ঠিত হয়। নীল সন্ন্যাসীরা ও শিব দুর্গার সঙ্গেরা পূজার সময় নীলকে সুসজ্জিত করে গীতিবাদ্য সহযোগে বাড়ি বাড়ি ঘোরায় এবং ভিক্ষা সংগ্রহ করে। নীলের গানকে বলা হয় অষ্টক গান। ওই দিন সন্ধ্যাবেলায় সন্তানবতী হিন্দু রমণীরা সন্তানের কল্যাণে প্রদীপ জ্বালিয়ে শিব পূজা করে সারাদিনের উপবাস ভঙ্গ করেন। নীল পূজা পশ্চিমবঙ্গের বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, বাংলাদেশের ময়মনসিংহ, বরিশাল এবং ত্রিপুরায় বঙ্গীয় সনাতন ধর্মাবলম্বীদের অধ্যুষিত এলাকায় অনুষ্ঠিত হয়। নদিয়া জেলার নবদ্বীপের গাজন উৎসবের একটি অংশ হিসেবে বাসন্তী পুজোর দশমীর ভোরে শিবের বিয়ে অনুষ্ঠিত হয়। নীল বা নীলকণ্ঠ মহাদেব শিবের অপর নাম। সেই নীল বা শিবের সাথে নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংঘটিত হয়। কাহিনী অনুসারে দক্ষ যজ্ঞে দেহত্যাগের পর শিবজয়া সতী পুনরায় সুন্দরী কন্যা রূপে নীলোধ্বজ রাজার বিল্লবনে আবির্ভূতা হন। রাজা তাকে নিজ কন্যা রূপে লালন পালন করে শিবের সাথে বিয়ে দেন। বাসর ঘরে নীলাবতী শিবকে মোহিত করেন এবং পরে মক্ষিকা রূপ ধরে ফুলের সাথে জলে নিক্ষিপ্ত হয়ে মৃত্যুবরণ করেন। রাজা রানীও শোকে প্রাণ বিসর্জন দেন। নীল পূজা শিব ও নীলাবতীরই বিবাহ অনুষ্ঠানের স্মারক। নিম বা বেলকাঠ থেকে নীলের মূর্তি তৈরি হয়। চৈত্র সংক্রান্তির বেশ আগেই নীলকে মণ্ডপ থেকে নিচে নামানো হয়। নীল পূজার আগের দিনে অধিবাস, অধিক রাত্রে হয় হাজরা পূজা, অর্থাৎ বিয়ে উপলক্ষে সকল দেবতাকে আমন্ত্রণ করা। হাজরা পূজায় শিবের চেলা বা ভূত প্রেতের দেবতাকে পোড়া শোল মাছের ভোগ দেওয়া হয়। পরদিন নীল পূজার সময় নীলকে গঙ্গা জলে স্নান করিয়ে নতুন লাল শালু কাপড় পরিয়ে অন্তত পক্ষে 7টি বাড়িতে ঘোরানো হয়।
নীল সন্ন্যাসীরা একই রকম লাল কাপড় পরে, পাগড়ি মাথায়, গলায় রুদ্রাক্ষ মালা ও হাতে ত্রিশূল নিয়ে নীলকে সঙ্গে করে মিছিল করেন। এদের দলপতিকে বলা হয় বালা। সাথে সাথে ঢাক, ঢোল, বাঁশি, বাজনদারের দল এবং কাল্পনিক শিব দুর্গার সাজে সঙ্গেরা থাকে। গৃহস্থ মহিলারা উঠানে আলপনা দিয়ে নীলকে আহ্বান করে বরাসনে বসিয়ে তার মাথায় তেল সিঁদুর পরিয়ে দেন। এরপর শুরু হয় নীলের অষ্টক গান। বিয়ের পর নীলের গানে থাকে সংসারী হর পার্বতীর কথা, শিবের কৃষিকাজ, গৌরীর শাখা পড়া প্রভৃতি এবং ভিখারি শিবের সাথে অন্নপূর্ণা শিবানীর দান্দিক সহাবস্থানের কাহিনী। গানের প্রথম অংশ দলপতি বালারা এবং পরবর্তী অংশ অন্যান্য নীল সন্ন্যাসীরা গেয়ে থাকেন। গানের শেষে গৃহস্থরা সন্ন্যাসীদের চাল, পয়সা, ফল প্রভৃতি ভিক্ষা স্বরূপ দেয়। ওই দিন সন্তানবতী হিন্দু নারীরা সারাদিন উপবাস রেখে সন্তানের আয়ু বৃদ্ধির কামনায় নীল ষষ্ঠীর ব্রত করে নীল পূজার পর সন্ধ্যাবেলায় শিব মন্দিরে বাতি দিয়ে জলগ্রহণ করে। কথিত আছে এই দিনে শিব উপাসক বান রাজা দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধে ক্ষত বিক্ষত হয়ে মহাদেবের প্রীতি উৎপাদন করে আকাঙ্ক্ষায় ভক্তিসূচক নৃত্য গীতাদি ও নিজ গাত্র রক্ত দ্বারা শিবকে তুষ্ট করে অভীষ্ট সিদ্ধ করেন। সেই স্মৃতিতে শৈব সম্প্রদায় এই দিনে শিবপ্রীতির জন্য উৎসব করে থাকেন। গম্ভীরা পূজা বা শিবের গাজন এই চড়ক পূজারই রকম ফের। চড়ক পূজা চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিবসে পালিত হয়ে থাকে। এ পূজার বিশেষ অঙ্গের নাম হলো নীল পূজা। পূজার আগের দিন চড়ক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। এতে জল ভরা একটি পাত্রে দেবাদিদেব মহাদেব, শিবের প্রতীক শিবলিঙ্গ বা সিঁদুর মথিত লম্বা কাঠের তক্তা, যা শিবের পাটা নামে পরিচিত, সেটি রাখা হয়, যা পূজারীদের কাছে বুড়ো শিব নামেই পরিচিত। পতিত ব্রাহ্মণ এ পূজার পুরোহিতের দায়িত্বটি পালন করেন। পূজার বিশেষ বিশেষ অঙ্গ হল কুমিরের পূজা, জ্বলন্ত অঙ্গারের ওপর হাঁটা, কাঁটা আর ছুরির ওপর লাফানো, বান ফোঁড়া, শিবের বিয়ে, অগ্নি নৃত্য, চড়ক গাছে দোলা এবং দানবার্ণ বা হাজরা পূজা করা। এইসব পূজার মূলে রয়েছে ভূত প্রেত পুনর্জন্মবাদের উপর বিশ্বাস। এর বিভিন্ন অনুষ্ঠান প্রাচীন কৌম সমাজে প্রচলিত নরবলির অনুরূপ। পূজার উৎসবে বহু প্রকারের দৈহিক যন্ত্রণা ধর্মের অঙ্গ বলেই বিবেচিত হয়। চড়ক গাছে ভক্তা বা সন্ন্যাসীকে লোহার হুড়কা দিয়ে চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘোরানো হয়। তার পিঠে, হাতে, পায়ে, জিহ্বায় এবং শরীরের অন্যান্য অঙ্গে বাণ শলাকা বিদ্ধ করা হয়। কখনো কখনো জ্বলন্ত লোহার শলাকা তার গায়ে ফুঁড়ে দেওয়া হয়। 1863 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে এই নিয়ম বন্ধ করলেও গ্রামের সাধারণ লোকের মধ্যে এখনো তা বহুল পরিমাণে প্রচলিত আছে। চড়ক পূজার প্রথা সমূহ। পুজোর উদ্যোক্তা, ভক্তা বা সন্ন্যাসীরা চড়ক পূজার কয়েকদিন আগে থেকে কঠোর ব্রত ও সংযম পালন করেন। একজনকে সাজানো হয় হনুমানের মতো লম্বা লেজ দিয়ে। তার মাথায় থাকে উজ্জ্বল লাল রঙের ফুল। স্থান বিশেষে রামায়ণ কাহিনীর হনুমানের গন্ধমাদন পর্বতানার দৃশ্যটি অভিনীত হয়। একে বলে গিরি সন্ন্যাস। এরপর সন্ন্যাসীরা মহা সমারোহে আম গাছ থেকে একাধিক ফল সমেত একটি শাখা ভেঙে আনেন। এর নাম বাবর সন্ন্যাস। চড়ক পূজার আগের দিন নীলচণ্ডিকার পূজা হয়, যা মূলত নীল পূজা নামেই পরিচিত। এদিন কয়েকজনের একটি দল সারা গ্রামে ঘুরে বেড়ায়। দলে থাকে একজন শিব ও দুজন সখী। সখীদের পায়ে থাকে ঘুঙুর, তাদের সঙ্গে থাকে ঢোল, কাঁসর সহ বাদক দল। সখীরা গান ও বাজনার তালে তালে নাচে। এদেরকে দেল বা নীল পাগলের দলও বলা হয়ে থাকে। এরা বাড়ি বাড়ি ঘুরে গাজনের গান গায় এবং নাচ গানও পরিবেশন করে। বিনিময়ে দান হিসেবে
যা কিছু পাওয়া যায় তা দিয়ে হয় পূজা। এদিন রাতে হাজরা পূজা হয়ে থাকে এবং শিবের উদ্দেশ্যে খিচুড়ি ও শোল মাছ নিবেদিত হয়। মাঝরাতে শিবের আরাধনার সময়ে দু একজন সন্ন্যাসী প্রবল বেগে মাথা ঘুরিয়ে মন্ত্র বলতে বলতে সংজ্ঞাহীন হয়ে পড়েন। এই অবস্থাকে দেবতার ভর বলা হয়। এ সময় তারা দর্শক মণ্ডলীর প্রশ্নের যা যা উত্তর দেয় তা অভ্রান্ত বলেই সাধারণত বিশ্বাস করে। চড়কের দিনে সন্ন্যাসীরা বিশেষ বিশেষ ফল ফুল নিয়ে বাদ্য সহকারে নানান ভঙ্গিমায় শিব প্রণাম করে। এছাড়া দেবতার অবিচল ভক্তি ও নিষ্ঠা প্রদর্শনের জন্য তারা ধারালো মতি, গাছের কাঁটার উপর ঝাঁপ দেন কিংবা পা দুটি উপরে মাথা নিচের দিকে রেখে ঝুলে থাকেন। এগুলি যথাক্রমে মতি ঝাঁপ, কাঁটা ঝাঁপ ও ঝুল ঝাঁপ নামে অধিক পরিচিত। আরও আত্মনির্যাতনের জন্য 2.5 থেকে 4-5 ইঞ্চি লম্বা একটি লৌহ শলাকা সারাদিন জিভে বিদ্ধ করে রেখে সন্ধ্যার আগে পুকুরে গিয়ে সেটি খুলে ফেলে দেওয়া হয়। এর নাম বান সন্ন্যাস। পিঠের দুদিকে চামড়া ভেদ করে একটি সরু বেত প্রবেশ করিয়ে দেওয়াকে বলে বেত্র সন্ন্যাস। আর চড়ক গাছটি চড়ক তলায় প্রথিত করে তার মাথায় আরও একটি কাষ্ঠখণ্ড মধ্যস্থলে ছিদ্র করে স্থাপন করা হয়, যাতে চড়ক গাছকে কেন্দ্র করে কাষ্ঠখণ্ডটি শূন্যে বৃত্তাকারে ঘুরতে পারে। এর এক প্রান্তে ঝোলানো দড়িতে একজন সন্ন্যাসী এবং একটি লোহার বাঁকানো কাঁটা কোমরে গামছা বা কাপড় বেঁধে ঝুলে থাকেন। অপর প্রান্তে কাষ্ঠখণ্ডটিকে চক্রাকারে চরকির মতো ঘোরানো হয়। এই প্রক্রিয়াটির নাম বর্ষি সন্ন্যাস। চড়ক পূজায় বিশেষ বৈশিষ্ট্য ভক্তের পিঠে লোহার হুক বড়শি লাগিয়ে গাছে ঝুলিয়ে দেওয়া। হুক লাগানো অবস্থায় ঘুরতে থাকে ভক্ত। ঘোরা শেষ হলে রক্ত বা কাটা চিহ্ন মিলিয়ে যায়। অন্তজ সম্প্রদায় ভক্তদের একটি বড় ধর্মীয় উৎসব হিসেবে এই পূজা ও মেলা বিবেচিত হয়ে আসছে। এই বিশেষ দিনে চড়ক পূজা অনুষ্ঠিত হলেও এর প্রস্তুতি চলে টানা 15 দিন ধরে। শিব পার্বতীর পালা গেয়ে আয়োজকরা পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। চাল ডাল টাকা পয়সা মাগুন ভিক্ষা তুলে পুজোর খরচ জোগাড় করে তারা। চড়ক পূজাকে ঘিরে এই উৎসব উপভোগে বর্ণ ধর্ম নির্বিশেষে অগণিত শিশু ও নারী পুরুষের সমাগম ঘটে। শিব পার্বতীর হরগৌরীর পালা উৎসব অন্তজ শ্রেণীর মধ্যে দেখা গেলেও এটি আবহমান বাংলার একটি পরিচিত উৎসব। পশ্চিম বাংলার ভিন্ন স্থানে চড়ক পূজা। নদিয়া জেলার শান্তিপুরের জলেশ্বর শিবের গাজন উপলক্ষে 100 বছরের পুরনো মেলা বসে। তারকেশ্বর ধামেও গাজনের মেলা বসে। এছাড়াও বাঁকুড়া জেলার খামারবেড়ে গ্রামে, হুগলির চণ্ডীপুর গ্রাম সহ আরও একাধিক স্থানে শিবের গাজন ও চড়কের জন্য বিশেষ মেলার আয়োজন করা হয়। চড়ক পুজোয় শিব পাঁচালি পড়ার রীতি রয়েছে। পাঠক মন্ত্র পড়া শুরু করলে সন্ন্যাসীরা মহাদেবের নামে ধ্বনি দিতে দিতে নদীতে স্নান করতে যান। স্নানের পর মাটির কলসিতে ভরে জল আনেন তারা। এরপরে চড়ক গাছের গোড়ায় সমবেত হন সকল সন্ন্যাসীরা। শিব পাঁচালি পাঠ চলতে থাকে। ভক্ত সন্ন্যাসীরা চড়ক গাছে জল ঢেলে প্রণাম করে অন্য জায়গায় চলে যান। সেখানেই তাদেরকে বাণবিদ্ধ করা হয়। সন্ন্যাসীরা নিজের শরীর বড়শিতে বিদ্ধ করে চড়ক গাছে ঝুলে ঘুরতে থাকেন। অনেকে আবার সন্ন্যাসীদের আশীর্বাদের জন্য শিশুদের তাদের কাছে নিয়ে যান। সন্ন্যাসীরা ঘুরতে ঘুরতে কখনো কখনো শিশুদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন। এই অবস্থায় তারা এক হাতে বেতের তৈরি বিশেষ লাঠি ঘোরাতে থাকেন এবং অন্য হাতে দর্শনার্থীদের দিকে বাতাসে ছুঁড়ে দেন। সাধারণ মানুষের বিশ্বাস, এ জগতে যারা মহাদেবের সন্তুষ্টি লাভের জন্য স্বেচ্ছায় এমন কঠিন আরাধনার পথ বেছে নেন,
তারা মহাদেবের আশীর্বাদে মৃত্যুর পরে স্বর্গ লাভের সুযোগ পান। এই চড়ক পুজোই হলো গম্ভীরা এবং শিবের গাজনের রকম ফের। চৈত্র সংক্রান্তির দিনে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনে এই পুজোটি অনুষ্ঠিত হয়। আবার এই পুজোরই আরও এক অঙ্গের নাম নীল পুজো। পুজোর আগে চড়ক গাছের তল এবং চড়ক গাছটি ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হয়। এর পাশেই একটি পাত্রে জল ভরে তাতে শিব ঠাকুরের মূর্ত প্রতীক শিবলিঙ্গ রাখা হয়। তবে অনেক সময় আবার এটি লম্বা কাঠের তক্তায় সিঁদুর মাখিয়েও রাখা হয়, যাকে বলা হয় শিবের পাটা। আর এটাই সকলের কাছে বুড়ো শিব নামে প্রচলিত। পশ্চিমবঙ্গের যে অঞ্চলগুলো মূলত কৃষি প্রধান, সেখানেই চড়ক পূজা উৎসব হিসেবে পালিত হয়ে আসছে। বাংলার প্রাচীন কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থায় শরীরে প্রবেশ করতে হলে এরকম উৎসবগুলোকে মাধ্যম হিসেবে ব্যবহার করলে কেবল লৌকিক বাংলার আদি রূপ দেখা সম্ভব হবে। বৈশাখী উৎসবে নিজেকে রাঙিয়ে নেবে বাঙালি জাতি। চৈত্র মাসের শেষ দিনটিতে ফেলে আসা বছরের হিসাবের খাতাকে লোকাচার পার্বণে বিদায় জানানো হবে। নতুন করে উদ্যম ও মঙ্গল প্রত্যাশায় নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত হবে বাঙালি। চৈত্র সংক্রান্তি বিশেষ লোক উৎসব। চৈত্র সংক্রান্তি প্রধানত হিন্দু সম্প্রদায়ের উৎসব হলেও অসাম্প্রদায়িক বাঙালির কাছে এক বৃহত্তর লোক উৎসবে পরিণত হয়েছে ক্রমে ক্রমে। চৈত্র সংক্রান্তি এখন কেবল কোনো ধর্ম বা মতের মধ্যে আবদ্ধ নয়, তা রূপ নিয়েছে এক সার্বজনীন বর্ণিল উৎসবে। চৈত্র সংক্রান্তির আসল আকর্ষণ থাকে চড়ক পূজায়। এই চড়ক পূজাকে কেন্দ্র করে দেশের অনেক জায়গায় বসে মেলা। বাংলা সনের শেষ দিনটিকে বিদায় জানানোর জন্য যেমন প্রস্তুত হবে বাঙালি, তারই সাথে সাথে প্রস্তুত হবে আরও একটি নতুন বছরকে স্বাগত জানাতে। সেই সঙ্গে খাতা খুলে কষতে বসবে বিগত বছরের সাফল্য, ব্যর্থতা, পাওয়া না পাওয়ার হিসাব। সূর্যাস্তের সাথে সাথে নানা আচার অনুষ্ঠানে যেমন বিদায় জানানো হবে চৈত্রকে, তেমনি প্রস্তুতি নিতে হবে চৈত্রের শেষ রাতের প্রহরে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে বৈশাখকে বরণ করে নেওয়ার। জয় দেবাদিদেব মহাদেবের জয় হোক, এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, চৈত্র সংক্রান্তির দিনে পালিত হওয়া চড়ক পূজা আসলে কি? কেন চড়ক পূজা পালন করা হয়? কোন কোন জায়গায় চড়ক পূজা পালিত হয়? চড়ক পূজার সকল নিয়ম কানুন জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।